আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি কেন আসছো সেটা প্রমাণ করো। আমি আর মাহবুব ভাই আসছি এখানে। একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, মানে আমি বুঝতেছি যে আমার 12টা বাজবে, যে আমাকে মিডিয়ার দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে, সেই জন্যে আসছি। হ্যাঁ, আপনাদের সবার সাথে আমার একটা আছে, মাহবুব ভাইও আছে। তো আমাদের প্রথম আজকে যেহেতু লং মিটিং হয়েছে, হ্যাঁ, সো আমরা এই মিটিংয়ে যেটা হচ্ছে এই যা যা আমরা ডিসিশন নিয়েছি এইটার উপর যদি আমরা থাকি, নাহলে সারা যাবে। ভেরি দুই তিনটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই জানেন, ইম্পর্টেন্ট সিচুয়েশন ছিল, সেগুলি নিয়ে আমরা আলাপ করেছি। তো মাহবুব ভাই আমি মিলে আপনাদের চেষ্টা করব ইয়েতে। সো প্রথমে যেটা আপনাদের বলতে চাই, যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলি ছিল, যেগুলি এতদিন আপনার ওই বোর্ড নতুন করে আমরা যে পরে যে 10 জন ডিরেক্টর, মানে প্রেসিডেন্ট সহকারে 10 জন ছিলাম, যেই খালিটা ছিল, আপনারা বারবার নানান অনুষ্ঠানে আমাদের বলছিলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যে স্ট্যান্ডিং কমিটি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে। তো আজকে স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে, হ্যাঁ, চেয়ারম্যান শুধু। আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার। সো আমি আপনাদের যদি আমি স্ট্যান্ডিং কমিটি একটু পড়ে শোনাই। হ্যাঁ, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা, ডিসিপ্লিনারি কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গেম ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা, টুর্নামেন্ট কমিটি আকরাম খান, এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী, গ্রাউন্ডস কমিটি আমাদের মাহবুব ভাই মাহওয়ানাম, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান, আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে, মেডিকেল কমিটি মোহাম্মদ মঞ্জুরুল আলম, টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি মাহবুবুল আলম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ইফতেখার রহমান, আর অডিট কমিটি মোহাম্মদ সালাউদ্দিন, আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম, লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ফাহিম সিনা। সিকিউরিটি কমিটিটা এখন খালি আছে, কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব দিবে। সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান, হাই পারফরমেন্স কমিটি মাহবুব আনাম, বাংলাদেশ টাইগার্স কাজী এনাম, ওয়েলফেয়ার কমিটি মঞ্জুর আলম। এই হচ্ছে 23টা কমিটির মধ্যে 2টো কমিটি খালি আপনার এখনো দাওনি। একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি। এইটা ছিল আমাদের প্রথম ডিসকাশন। যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটার ডিসিশন দিয়ে আজকে এটা ওই আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না? একটা সাইডে, হ্যাঁ, আচ্ছা সবাই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জানেন যে একটা আমাদের কনস্টিটিউশন নিয়ে একটা কারেন্টলি একটা সমস্যা চলছে। এইটা নিয়ে অনেক লেন্দি ডিসকাশন হয়েছে। এটা মাহবুব ভাই আপনাদের আপডেট করবে। ধন্যবাদ। আপনি জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে। এইভাবে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। তারপরে থার্ড হচ্ছে আমাদের বিপিএল নিয়ে থার্ড, হ্যাঁ, মহিলা বিপিএল,
আচ্ছা, আমি তার আগে বলতেছি ইয়েতে আমরা যে ডিসিশন নিয়েছিলাম মহিলা বিপিএল করার, সো এইটা এখন যেটা বোর্ড ডিসিশন নিয়েছে, আমরা কিন্তু সব মানে আমাদের ওয়ার্ক শুরু করে দিয়েছি। আমরা ইউআই দিয়ে দিয়েছি, টিমগুলি কারা নিবে সেটার জন্যে। সো এই কার্যক্রম চলবে। যদি এই কার্যক্রম আমরা বিয়ে করতে পারি তাহলে আগের ডিসিশন থাকবে, নয়তো এটা পিছিয়ে যাবে। আমরা রাশ করে কিছু করতে চাচ্ছি না। নাম্বার 3 হচ্ছে ডিসকাশন রিগার্ডিং অনগোয়িং বিপিএল। তো যেটা হচ্ছে মাহবুব ভাই বলবেন যে আচ্ছা, যে বেসিক্যালি যেটা আপনারা সবাই জানেন, আমরা রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড উই হ্যাভ অলরেডি ফ্রম টুডে স্টার্টেড ইট। কারণ এটার যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত, সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বলেন প্লেয়ারদের ইয়ের কিছু নেই, উই উইল অ্যাড্রেস ইট। মাহমুদ বলেন। বেসিক্যালি এটা নিয়ে আমাদের বেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি। এবং যেটা বললেন ইফতেখার রহমান সাহেব, যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশনগুলো সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। আর বাকি হচ্ছে রেগুলার রেগুলেটেড কিছু জিনিস রয়েছে। আমরা বিকেএসপির সাথে একটা এগ্রিমেন্ট করেছি এই মাঠগুলো ব্যবহার করার জন্য আরও 10 বছরের জন্য আমরা এটা বর্ধিত করেছি, গ্রাউন্ড নাম্বার 3 and 4, যাতে করে আমরা এই মাঠগুলো ব্যবহার করতে পারি। কারণ আপনি জানেন যে ঢাকার ক্রিকেট এই গ্রাউন্ডগুলোর উপরে এবং বাংলাদেশের ক্রিকেটগুলোও বিকেএসপির উপরে কিছুটা নির্ভরশীল। এছাড়া বিকেএসপিতে আমরা বেশ কিছু স্থাপনা ছিল আমাদের, যেগুলোকে আমরা রিপেয়ার করব। এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করব। আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে এখানে বিভিন্ন এজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি। কারণ এখানে আমাদের অ্যাকোমোডেশন ছিল, ওগুলো কমপ্লিট ছিল না, ওগুলোকে আমরা কমপ্লিট করব। তারপরে আম্পায়ার, এটা কোনটা? হ্যাঁ, তারপরে কি আম্পায়ার বলো। হ্যাঁ, আম্পায়ারদের যেটা হয়েছে যে আমরা জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে, ম্যাচ রেফারি অ্যান্ড 4টা মহিলা আম্পায়ার। তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার করে তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা করা হয়েছে যে স্যালারিকেও ইনক্রিজ করে, আগে একটা জাস্ট আমার মতে আমরা 31 জনকে একটা জাস্ট নর্মাল স্যালারি দেওয়া হতো, কিন্তু আমরা এখন এটা গ্রেডিং করে, হ্যাঁ, আমাদের হাইয়েস্ট হচ্ছে আমাদের সৈকত, তারপর আইসিসি আম্পায়ার, তারপর এমার্জিং প্যানেলের বিসিবি এমার্জিং প্যানেল, বিসিবি এলিট প্যানেল, এইসব করে কিছু নতুন আম্পায়ার আমরা চাকরির প্রস্তাব দিয়েছিলাম আম্পায়ার্স ডিপার্টমেন্ট, যেটা এতদিন মানে এটা পাস হচ্ছে। ঠিক একইভাবে আজকে আমরা 4 জন ট্রেনিং কিউরেটারের এমপ্লয়মেন্ট কনফার্ম করেছি। তারা 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করবেন এবং তারা ট্রেনিংয়ের মধ্যে থাকবেন। আমরা যেটা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন সয়েল সায়েন্স এবং পাস ক্রিকেটারদেরকে কিউরেটারশিপে আনবো, সেই প্রোগ্রাম সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আজকে 4 জনকে অনুমোদন দেওয়া হয়েছে। হাই পারফরমেন্স
হাই পারফরমেন্সের হাই পারফরমেন্সের আমরা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাথে একটা এগ্রিমেন্টে আসছি, এবং খালি হাই পারফরমেন্স নয়, এবং ডেভেলপমেন্ট ওমেন ক্রিকেট টিমের মধ্যে আগামী 2 বছরের মধ্যে একটা রেসিপ্রোকাল ট্যুর হবে। এই বছর তারা আসবে এবং আগামী বছর আমরা 25 এবং 26কে নিয়ে এই রেসিপ্রোকাল ট্যুরটা আমরা আজকে কনফার্ম করেছি। এইটা এগুলোই আমাদের আজকে বিশেষ ইয়ে ছিল। এছাড়া বাকিগুলো অনেকগুলোই রুটিন পর্যায়ে থাকে, যাদের এক্সটেনশন অফ কোচেস, সেগুলো আমাদের রুটিন জব ছিল। তবে এই যেগুলো আপনাকে আজ বললাম, এগুলাই আমাদের মেইন ফিচার ছিল আজকে। ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ওটাও বলবেন যে লেট আমরা কিছু দুজন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ফ্যামিলি দেওয়া হয়েছে। লেট জাসিমুল্লাহ, এটা আমাদের কম্পিউটার অপারেটর ছিল একজন বহু বছর তার। আর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু ফ্যামিলি অফ লেট মহরম হোসেন মহিন, এই আমাদের আন্ডার 19 টিমের রিজার্ভ ছিল। হ্যাঁ। সে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। অনলি আন্ডার 19 টিমের 18 বছর বয়স। 18 বছর বয়স। আমরা তার ফ্যামিলিকে সহযোগিতা করছি। এছাড়া আমাদের যেটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আমরা গঠন করতে চাচ্ছিলাম আগে, সেটা আরেকটু গতি পাবে, এবং আমরা অতি সত্বর এই ওয়েলফেয়ার ট্রাস্টটা কমপ্লিট করব, এবং ট্রাস্টি মেম্বার করার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যেই আমরা অনুদানগুলো দিয়ে থাকি, সেটা আমাদের ওই ট্রাস্টি ওয়েলফেয়ার ফান্ডের থেকে যাবে। সেটা আমরা একটা জেনুইন স্ট্রাকচার করে, যাতে যারা খেলোয়াড়, সাংবাদিক বা মানে স্পোর্টসের সাথে যারা জড়িত, ওই অনুযায়ী এখন তো আমরা র্যান্ডামভাবে আমাদের বিসিবির ফান্ড থেকে দিচ্ছি, আমরা একটা আলাদা ফান্ড ক্রিয়েট করে ওই ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই অনুদানগুলো দেব। ধন্যবাদ। এখন আপনারা মিটিং এর আলোচ্য বিষয়গুলো কিংবা আজকের আউটকাম যেগুলো ওনারা বলছেন, সেগুলো বিষয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন সঙ্গে। মাননীয় বোর্ড ডিরেক্টর মহোদয় এবং মিঠু ভাইয়ের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এখানে একটা জটিল ইস্যু ছিল, সেটা হলো ড্রাফট কনস্টিটিউশন যেটা সাবমিটেড হয়েছিল, যেটা করা হয়েছিল, এটা তো স্থগিত করেছেন, কিন্তু এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটির যে কনভেনার করা হয়েছিল এবং যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি কি ডিজলভ করা হয়েছে কিনা? কারণ এখানে ক্লাবের একটা উৎসার ব্যাপার আছে যে ওনাকে রাখলে তার ক্লাব খেলবে না, এই ধরনের কথা আমরা শুনছি, তাই না? তাহলে এটা মানে বিষয়টা কেমন? আর এর সাথে একই জিনিস আছে যে আপনারা যে বিপিএল এর অনেক ডিসপিউটেড ইস্যু আনলেন, বিপিএল যখন চলছিল তখন কিন্তু মাননীয় বোর্ড পরিচালক তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি মানে সদস্য কি উনি কিন্তু দেশের বাইরে ছিলেন একটা লম্বা সময়, প্রায় 5-6 দিন। এই ডিসপিউটেড ইস্যুগুলো তখন আসছে, তার ব্যাপারে আপনারা কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন? এই দুটো কোশ্চেন কাইন্ডলি। প্রথমটার কথা আমি আগেই বলেছি যে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন দুটার মধ্যেই হবে, এবং তার একটা টার্মস অফ রেফারেন্স থাকবে কিভাবে তারা এই কনস্টিটিউশনের যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন কিভাবে করবেন, স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে সেভাবে একটা টিওআর দেওয়া হবে, তারপরে কার্যক্রম হবে। এটা পরের উনি আসলে অ্যাকচুয়ালি উনি না, ওটা না ফাইন ব্যাপারে কোনটার কথা বলছেন? ওই যে বিপিএল বিভিন্ন কমিউনিকেশন। হ্যাঁ, গভর্নর উনি থাকলে ভালো হতো, কিন্তু উনি যেহেতু যেটা আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্টেন্ট ওনার ওইখানকার প্রেজেন্স। হ্যাঁ, তো উনি অ্যাকচুয়ালি এটা কি ইম্পর্টেন্ট এমন যে গত 4 মাসে 5টি ট্যুর করবেন উনি? এই ধরনের কোনো ইম্পর্টেন্স আছে কিনা? সব ট্যুরে উনি যাবেন? আচ্ছা, আমি কোনো ব্যক্তি বিশেষে কিছু উত্তর দিতে চাচ্ছি না, তবে বিপিএল নিয়ে একদম পূর্ণক্রমে আলাপ আলোচনা হয়েছে, এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন। কমিটির কিছু কার্যক্রম নিয়ে একটা আলোচনা ছিল, সমালোচনা ছিল, বাইরে বের হয়েছে। আপনি কি একটু সুনির্দিষ্টভাবে বলবেন যে কেন এই কমিটিটাকে আপনারা স্থগিত করলেন? বোর্ড মিটিং এ আপনারা কি আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটা নিলেন?
এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ওনারা যে একটা প্রস্তাবিত সংশোধনী করেছেন বলে আমরা শুনেছি, সেটার স্ট্যাটাসটা কি? আপনি যেটা বলেছেন স্থগিত ওনাদের কার্যক্রম, পরবর্তী কমিটি এটা তো জমাই তো দেয়নি। আচ্ছা, প্রথমত একটা কথা বলি যে ওনারা কোনো পরিবর্তন বোর্ড প্রেসিডেন্টের কাছে বা বোর্ডের কারো কাছে জমা দেননি, এবং এটাও কনফার্ম করেছেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি। এবং এটাও আলাপ এসেছে যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন তার অনেক কিছুই সঠিক না। তো বিসিবি মনে করেছে, বোর্ড অফ ডাইরেক্টরসরা মনে করেছে যে প্রক্রিয়াটা আর একটু স্বচ্ছ হওয়া দরকার, কারণ কনস্টিটিউশন এমন একটা জিনিস এখানে কোনো গোপনীয়তা নাই, কারণ এটা পাবলিক একটা ইনফরমেশন এবং এটা পাবলিকলি থাকবে, এবং সেজন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার, কারণ এখানে যেই আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার। এবং একইভাবে এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন এই দুটোরই প্রয়োজন রয়েছে, কারণ স্টেক হোল্ডাররা ইনভলভ থাকা প্রয়োজন, সেটাও বোর্ড মনে করেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসছে, এবং এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করার আগে যেটা আমরা বললাম যে টিওআর বা স্কোপ অফ ওয়ার্ক এগুলা থাকতে হয়। সো এখানে সেই জিনিসগুলো আগে আমরা তৈরি করব এবং সেটা বোর্ডে অ্যাপ্রুভ করব, তারপরে কমিটির পরিবর্তন হবে, তারপরে কাজ শুরু হবে সম্পূরক পরে। আপনার যে প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে বিপিএল নিয়ে। বিপিএল আপনি বললেন যে অনেকগুলো ইস্যু আছে এবং আপনারা এখন থেকে খুব সিরিয়াসলি দেখবেন, তবে যে ইস্যুগুলো অলরেডি হয়েছে, পেমেন্ট ইস্যু যদি বলি, রাজশাহী গতকাল চিটাগংয়ে যেটা বললো যে পারভেজের মধ্যে 1 টাকাও দেওয়া হয়নি, এই ইস্যুগুলো যেহেতু প্রুভেন, আপনারা জানেন, সেক্ষেত্রে ওই ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে বা ফ্র্যাঞ্চাইজি মালিকের এগেনস্টে কোনো ধরনের কোনো স্টেপ আপনারা নেবেন কিনা? ওই রুলস আছে কিনা বিপিএল এ যে এই ধরনের অবশ্যই আছে। অবশ্যই আছে। ইয়েতে আমরা এটার ইয়েতে আপনারা জানেন যে আমরা কিন্তু তাদের কবে জানি ডাকা হচ্ছে অল ফ্র্যাঞ্চাইজ, যাতে এরকম সিচুয়েশন একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কী দোষ আমরা লেটস নট ইয়েতে ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ হলো আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো তারা যেন মিট করে, সেটার জন্য যেভাবে এটাকে হ্যান্ডেল করা দরকার আমরা সেই সব কার্যক্রমগুলোই করছি, এবং আগামী 48 ঘন্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে। পরিমার্জনের জন্য কোন রকম জাতীয় সরকারের হস্তক্ষেপ থাকবে বা কমিটিতে লোক থাকবে না, কিন্তু এই কমিটিতে আমরা দেখেছি জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের পিএসসি ছিলেন এখানে মেম্বার সেক্রেটারি। একটা বিষয় সরকারি হস্তক্ষেপ কিনা বা আপনার সরকারি হস্তক্ষেপ মেনে এখন পিসিবি চালাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু উত্তর দেবেন। আর ভবিষ্যতে যেটা আপনারা কমিটি আবার বানাবেন সেটা ক্লাবের স্বার্থ রক্ষা হবে কিনা, না ক্লাবকে বাদ দিয়ে আপনার চিন্তা করবেন? প্রথমত হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সরকারি হস্তক্ষেপ। আচ্ছা, আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পত্র হয়তো এসছে যেটা আপনাদের কাছে সার্কুলেট হয়েছে, সেটা আমাদের হস্তগত হয়েছে, সেগুলো আমরা লিগ্যাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছি ফর আ ক্লিয়ার ওপিনিয়ন, কারণ সেখানে কিন্তু কতগুলো জাজমেন্টের কথা রয়েছে আপনি যেগুলোর থেকে বলছেন, এবং ওই জাজমেন্টের যেটা হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারোই নেই, সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না, সেটা হচ্ছে প্রথমত। এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্ধন হবে, সুতরাং সেই পরিবর্ধন নিয়মতান্ত্রিকভাবে হবে, এখানে সকল স্টেক হোল্ডার থাকবে, সিঙ্গেল বলবো না আমি, সকল স্টেক হোল্ডার। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক হোল্ডার কিন্তু খালি ঢাকার ক্লাব না, ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে, এবং সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা প্রপারলি ইনক্লুডেড হয়, সেই জন্যই পরিবর্তনের কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের সিসিডিএম এর চেয়ারম্যান রয়েছে, এটা ওনার দায়িত্বের এখতিয়ারে পড়ে, উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন অন দ্য বেসিস অফ বিসিবি's ডিসিশন, এবং আমি মনে করি
বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেট মাঠে গড়ানো দরকার। Last two questions. আমি দুজনকে দুটো প্রশ্ন করবো। মাহমুদ ভাই, শুরুতে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যেই দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, বিসিবির ইমেজ নষ্ট হয়েছে এবং গ্লোবালি আমরা শুনেছিলাম যে জিয়ানি ইনফান্তিনো আসলে বাংলাদেশে বিপিএল দেখতে আসবে, জিনেদিন জিদানরা আসতে পারে, এরকম একটা আলোচনা দেখেছিলাম। তো তারা না এলেও আমার কাছে মনে হয় যে ঘটনাগুলো ঘটেছে এটা বিপিএল কে আলোচনায় রাখার জন্য যথেষ্ট ছিল। দুর্বার রাজশাহী এখন পর্যন্ত রেডিসন ব্লুতে, একটু আগে আমার যে আপডেটটা রয়েছে, 2.5 লাখ টাকা বাকি রয়েছে এবং মালিকের ভাগ্নে সেখানটায় রয়েছেন। এই দলটাকে ফ্র্যাঞ্চাইজি করার ক্ষেত্রে আপনাদের কি রোল ছিল? আপনি তো গভর্নিং কাউন্সিলের মেম্বার, আপনি কি জানতেন এই ব্যাপারে যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে এখানটায় আনা হচ্ছে এবং তাদের ইয়ারলি ট্রানজাকশন সম্পর্কে আপনি জানতেন কিনা? এত বড় একটা আসলে জায়গা দেয়। ভেরি ক্লিয়ারলি বলি, আমরা আমাদের মতবাদটা বোর্ডে দিয়েছি এবং ক্লিয়ার মতবাদ দিয়েছি যাদেরকে এই প্রক্রিয়াটা বেশ আগেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেভাবে ডিসিশনগুলো হয়েছে, আপনি ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে? সর্বপ্রক্রিয়া ছিলাম না, স্বাভাবিকভাবে ছিলাম না। এবং এটা যে আমাদের ভাবমূর্তিকে ভালো করেনি এটা আমরা সকলেই উপলব্ধি করি, কিন্তু আমাদের যেই প্রক্রিয়ায় বোর্ড মনে করেছে এখন যে আমরা নিজেদেরকে স্বচ্ছ রাখা দরকার, যেটা আমি একটু আগে বললাম, এবং এটা ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীতে হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। যেই কারণে মহিলা বিপিএল, যেটা এর আগে আলাপ করা হয়েছিল যে এই বিপিএলের পরপরই শুরু করা হবে, আজকের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এটা আমরা করব, কিন্তু এই তাড়াহুড়া করে কোনো একটা ইভেন্ট করার আনন্দ থেকে যে অপকর্মগুলো হয় সেগুলো আমাদের বোর্ডকে আরও বেশি ভোগায়। জি, আপনি স্বচ্ছ রাখার কথা বলছেন মিঠু ভাই, স্বচ্ছ বলেন। রাখার কথা বলা হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটি নামে একটা কমিটি আছে গভর্নিং কাউন্সিলের বাইরে, এবং এই কমিটিটা এই মুহূর্তে আমার কাছে আছে। ফারুক আহমেদের সিগনেচার করা 11 জন মেম্বার রয়েছে। তো এই 11 জন মেম্বারের মধ্যে প্রথম 6 জনকে আমি চিনতে পারছি। এরপরে যারা রয়েছেন এখানটা একজনের নাম রয়েছেন হুসাইন জুবায়ের, একজন রয়েছেন আমজাদ হুসাইন। এই যে দুজনের আমি নাম বললাম, এদেরকে আপনারা ব্যক্তিগতভাবে চেনেন কিনা? নাম্বার 1। নাম্বার 2, যদি এরকম হয় যে আগের বিপিএল এর ডিফল্টার কেউ এরকম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবে স্বচ্ছতাকে নিশ্চিত করে? মিস্টার জুবায়ের আগের একটু আলাপ করে নেই। আপনি যে এগুলো বলেছেন এগুলো আলাপ হয়েছে এবং আলাপ হয়েছে। কোনো একটা জায়গায় কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে সেটাও আমরা তুলে ধরেছি এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে ম্যানেজমেন্ট কমিটিতে না থাকে সেই সিদ্ধান্ত বোর্ডে হয়েছে। এটা অ্যাড্রেস করা হয়েছে। আই উই এগ্রি উইথ ইউ হোয়াট এভার সেইং। এটা কিন্তু আমরা মানে ক্লিয়ারলি ডিসকাসড হয়েছে। উই ক্লিয়ারলি ডিসকাস করেছে। দ্য কোয়েশ্চেন আপনারও ছিল, Question আমাদেরও ছিল। আমাদেরও কোয়েশ্চেন এটা ছিল। সো উই হ্যাভ অ্যাড্রেসড ইট। হ্যাঁ, কারেন্টলি আমাদের যেটা আমরা ডিসিশনে সবাই মিলে টিম ওয়ার্ক হিসাবে বিপিএলটা আগিয়ে নিব এবং যাদের এর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাদের আছে তারা কমিটিতে থাকবে না। ম্যানেজমেন্ট কমিটি একটা মিটিংও করেনি স্যার। কারেক্ট, এটা আমরা ডিসএগ্রি করব না। বিপিএলে বেশ কিছু ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে, ফিক্সিং এর নিয়ে আলোচনা হচ্ছে, অনেক ক্রিকেটের অভিযোগ করেছে আমাদের কাছে খতিয়ে দেখার জন্য। আপনারা এটা বর্তমান জানেন, এইটার জন্য আপনারা কি পদক্ষেপ? এইটা হচ্ছে আমাদের একেবারে এটার আইসিসির একটা রেগুলেশন আছে। আইসিসি দুটা রেগুলেশন আছে, একটা বিসিবি অ্যান্টি কারাপশন কোড এবং ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন কোড, এবং বিসিবির অ্যান্টি কারাপশন সেল আছে। এটা তাদের এখতিয়ার দিন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে। আমরা যখন জানতে পারবো তখন আপনাদের কাছে স্বচ্ছভাবে আমরা তুলে ধরব। সম্পূরক 11তম বিপিএল হচ্ছে এবং মাশাআল্লাহ শুরু থেকে সবগুলো বিপিএল ইনভলভ, এবং শুরু থেকেই কিন্তু আপনারা মানে আপনি হয়তো আপনার কোনো কলিগ এটা বলে আসছেন যে এরপরে সব ঠিক হয়ে যাবে। আজ পর্যন্ত ঠিক হয় নাই, এবারও আপনারা এটা বললেন। আপনি আজকে বললেন যে আপনারা অ্যাড্রেস করছেন, টুর্নামেন্টটা অলমোস্ট লাস্ট পেজে চলে আসছে, এখন আপনারা অ্যাড্রেস করার পর্যায়ে আছেন। এখন পর্যন্ত কেন অ্যাড্রেস করেনি? আপনাদের সঙ্গে তো ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী স্টেপ বাই স্টেপ তাদের টাকা দিতে হবে, টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল না করলে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা ক্লিয়ারলি উল্লেখ আছে। তাহলে এই শেষে এসে কেন আপনারা শেষটা ভালো হবে বা আগামীতে ভালো হবে এই আশাটা করছেন? আপনারা কেন অ্যাকশনে যান না শুরু থেকে? দুটা জিনিস, একটা হচ্ছে আপনি যেটা বলেছেন সঠিক, আনফর্চুনেটলি দুটা এনকোয়ারিং কমিটির মধ্যে আমাকে থাকতে হয়েছে এবং এটা বলাও আমার জন্য খুব একটা সুখকর নয়, কারণ আমি এখনও মনে করি বিপিএল বাংলাদেশের একটা ভালো প্রপার্টি। ক্রিকেটের জন্য এটা কিছু হলেও আমাদের অনেক
অনেক কিছু দেয়। বিপিএলটা সম্পন্ন করাটা প্রয়োজন, টুর্নামেন্টটা শেষ পর্যায়ে সেটাও ট্রু। এটার অবস্থানটা প্রায় 50% গেম চলে যাওয়ার পরে সারফেসড হয়। সো টুর্নামেন্ট হ্যাজ টু গো অন। যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশনস আর লিগাল, এবং সেই অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি, এবং এটা করার জন্য আমাদের আরো বলিষ্ঠ হতে হবে। একজন স্ট্যান্ডিং কমিটিতে একজন একাধিক দায়িত্ব কিছু পদ অবশ্যই হয়ে আছে, এগুলো কি পূরণ করার কোনো নির্বাচনের মাধ্যমে যেকোনোভাবে পূরণ করার কোনো আলোচনা হয়েছে? আপনি চাচ্ছেন আলোচনা হয়েছে কিনা? আমি বলেছি আলোচনা হয়েছে। এরা হ্যাঁ, স্বাভাবিকভাবেই আনফর্চুনেট যে আমাদের এখানে আমরা যারা বোর্ড ভলেন্টিয়ার হিসেবে বোর্ড ডাইরেক্টর আসি, ধরে নেওয়া হয় যে আমরা কাজগুলো করব। আমাদের কিন্তু এটা বোর্ড কিন্তু একটা কর্পোরেট স্ট্রাকচার এবং এটা কিন্তু চলমান। নির্বাচনের প্রক্রিয়ায় যে যে জিনিসগুলো দরকার সেটা আজকে আলাপ হয়েছে, এবং এই ব্যাপারে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের কাছ থেকে। সেই নির্দেশনাগুলো যদি আসে, তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।